হানিয়া ও শুকুরকে শহীদ করে শাঁখের করাতের মতো কঠিন বিপদে নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। হামাস ও হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে জিতে যাবার বিপরীতে মহাসংকটে পড়েছেন নেতানিয়াহু। দেশের অভ্যন্তরে যেমন চাপের মধ্যে পড়েছেন, তেমনি আন্তর্জাতিক মহলও এই যুদ্ধকে থামানোর বিপরীতে নেতানিয়াহু আগুনে ঘি ঢেলে দেবার মতো কাজ করেছেন বলে জানানো হয়েছে। ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিক লড়াইয়ে টিকে থাকার ক্ষেত্রে অভ্যন্তরীণ সমর্থন ফিরে পেতে সাহায্য করতে পারে বলে জানিয়েছে কিছু বিশ্লেষক। তবে সবাই যখন চাচ্ছিল একটা শান্তিময় পরিবেশ, বিশেষ করে জিম্মিদের মুক্তি করে আনার ক্ষেত্রে এমন হত্যাকাণ্ড কখনোই যুদ্ধকে সমাপ্তির দিকে নেবে না, বরং তা সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, হুথি ও ইরাকি প্রতিরোধ ফ্রন্টকে আটকানো কঠিন হবে। ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক ইউরোপিয়ান কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ হিউ লোভাট ভিন্নমত পোষণ করে আল জাজিরাকে বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ও নিরাপত্তা প্রমাণের জন্য হানিয়ার হত্যাকাণ্ড তার ভাষায় দুর্দান্ত ফলদায়ক। এটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক সত্য। গত 7 অক্টোবরের ঘটনা প্রবাহ থেকেই ইসরায়েল অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিভাজন দ্বারা বিপর্যস্ত হয়েছে। প্রথমে নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচারিক সংস্কার নিয়ে কয়েক মাস বিক্ষোভের মাধ্যমে, তারপরে প্রধানমন্ত্রীর হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার ফলে এতে হামাসের হাতে বন্দীরা মুক্তি না পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহু সরকার, যা ক্রমবর্ধমান আন্দোলনেও রূপ নিয়েছে। চলতি সপ্তাহে অতি ডানপন্থী এমপি, মন্ত্রী সহ সাধারণ ইসরায়েলিরাও ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত সৈন্যদের গ্রেপ্তার করতে জোর দাবি জানিয়েছেন। এমনকি ইসরায়েলি বর্বর সৈন্যদের যে ঘাঁটিতে রাখা হয়েছিল সেখানেও হামলা চালায় ইসরায়েলি জনতা। এছাড়াও ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বিভক্তিও ক্রমশ প্রকাশ্যে এসেছে। তা সত্ত্বেও হানিয়া, শুকুর সহ ইসরায়েলি গুপ্ত হত্যার এ ধারাবাহিকতা নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান নেতিবাচক পরিস্থিতি পরিবর্তন করতে সাহায্য করতে পারে। অস্থায়ীভাবে হলেও এটা নেতানিয়াহুকে সাহায্য করবে বলেই মনে করছেন কিছু বিশ্লেষক। গত 30 জুলাই লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যস্ত আবাসিক এলাকা দাহিয়াতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুর তার অ্যাপার্টমেন্টে নিহত হন। ফুয়াদ শুকুর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের একজন ছিলেন এবং সামরিক কৌশল বাস্তবায়নে তিনি ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে। এর আগে 27 জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলায় দ্রুজ সম্প্রদায়ের যে 12 জন কিশোর তরুণ নিহত হয়, তার প্রতিক্রিয়া হিসাবেই ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। ইসরায়েল গোলানে ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে, যদিও হিজবুল্লাহ এর দায় স্পষ্টভাবেই অস্বীকার করেছে। এদিকে ফুয়াদ শুকুরকে হত্যার কয়েক ঘন্টা বাদেই ইসরায়েল তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করে। বিশ্লেষকদের মতে এ ব্যক্তিটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় মূল ভূমিকা পালন করছিলেন। ইরানের নতুন মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থানকালে হানিয়া নিহত হন। ইসরায়েল যদিও এ হামলার দায় এখনও স্বীকার করেনি, তবে ইরান ও হামাস উভয়েই এর জন্য ইসরায়েলকেই দায়ী ঘোষণা করেছে। এদিকে হানিয়া নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার ইসরায়েল দাবি করেছে তাদের কাছে প্রমাণ রয়েছে যে তাদের বাহিনী 13 জুলাই গাজায় হামলা চালিয়ে হামাসের আরেক শীর্ষ নেতা মোহাম্মদ দেইফকেও হত্যা করেছে। দেইফ হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন। ইসরায়েল তাকে বছরের পর বছর ধরে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছিল। এসব বিষয়ে হিউ লোভাট আল জাজিরাকে বলেন, আমি মনে করি ইসরায়েলি সমাজে এমন একটি মুহূর্ত রয়েছে যেখানে তারা বলতে পারে যে গাজা যুদ্ধ নিয়ে সমস্ত নিন্দা এবং উদ্বেগ সত্ত্বেও তারা এখন হামাসকে আক্রমণ করতে পেরেছে
এবং এখন হিজবুল্লাহর শক্তিকে কমিয়ে দিয়ে উত্তম কাজটাই করছে। এর আগে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুকে এবং দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকেই দায়ী করে এসেছে। কিন্তু এখন ইসরায়েলি রাজনীতির স্থানীয় বিশেষজ্ঞ ওরি গোল্ডবার্গের মতে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সাম্প্রতিক হত্যাকাণ্ডের মাধ্যমে নিজেদের আংশিকভাবে হলেও দায়মুক্ত করেছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলছিলেন যে যদিও অনেক ইসরায়েলি সাম্প্রতিক হত্যাকাণ্ডকে তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় হিসাবেই দেখছে, তবুও তারা উদ্বিগ্ন, এমনকি ইরান এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা প্রতিশোধমূলক আক্রমণের বিষয়ে দারুণভাবে ভীত সন্ত্রস্ত। এটা নিয়ে ইসরায়েলিদের মধ্যে একটা সিজোফ্রেনিয়া আছে মন্তব্য করে গোল্ডবার্গ বলেন, এর অর্থ আমরা আঞ্চলিক বাস্তবতাকে ঝাঁকুনি দিচ্ছি এবং সমস্ত সতর্কতা উপেক্ষা করে আমরা অত্যন্ত উগ্রবাদী পদক্ষেপ নিচ্ছি। অন্যদিকে আবার এও বলছি যে এই হত্যাকাণ্ড ঘটাতেই হবে। ওরেন জিভ নামে এক ইসরায়েলি সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকারও এ বিষয়ে একমত পোষণ করেছেন। তার মতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হানিয়াকে হত্যা করে অভ্যন্তরীণভাবে তাদের খ্যাতি পুনরুদ্ধার করেছে। তিনি আল জাজিরাকে বলেন, গত 7 অক্টোবরের ঘটনা এবং ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার আলোকে ইসরায়েল দেখাতে চেয়েছিল যে তারা তাদের অবস্থান পুনরুদ্ধার করেছে। আমিও মনে করি তারা তা প্রমাণ করেছে। সাম্প্রতিক হত্যাকাণ্ড একদিক থেকে যেমন নেতানিয়াহুকে সুরক্ষা দিয়েছে, তেমনি এটি ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোকেও রক্ষা করেছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় শীর্ষ আলোচক ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, কিন্তু যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি। চলমান আবহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হানিয়া হত্যাকাণ্ডের ঘটনা গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য সহায়ক নয়। ইতোমধ্যে গাজা যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনাকে স্থগিত করার হুমকি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর পরিসরে উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি বেড়েছে। ইসরায়েল ঘেরাও গাজার উদ্বিগ্ন বাসিন্দারা আশঙ্কা করেছে বুধবার হানিয়ার হত্যাকাণ্ড চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করবে। বৃহস্পতিবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয় হানিয়ার হত্যাকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নষ্ট করেছে কিনা। জবাবে তিনি বলেন, এই পরিস্থিতি যুদ্ধবিরতির আলোচনার স্বস্তিকর নয়। বাইডেন আরও বলেন, বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন তিনি। এখন পর্যন্ত হানিয়া হত্যার কোনো দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে নেতানিয়াহুর সরকার বলছে হামাস এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সহ সাম্প্রতিক সময়ের সব হুমকিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে যে কোনো আক্রমণের জন্য জোরপূর্বক জবাব দেবে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অনুতপ্ত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। বৃহস্পতিবার রাজধানী তেহরানে হামাস নেতার স্মরণে শোক মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হামাস নেতার নিহতের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে এবং তা বিভিন্নভাবে নেওয়া হবে। এ সময় ইসরায়েলের অপরাধজঙ্গ অবশ্যই বিনা জবাবে পার পাবে না বলেও সাংবাদিকদের জানান ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান। এদিকে ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের এই অপরাধের সমুচিত জবাব দেবে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জেনারেল মুসাভি এ সময় হামাস নেতা ইসরায়েল হানিয়াকে প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান নেতা আখ্যা দেন এবং তার শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের জন্য বড় ক্ষতি বলেও উল্লেখ করেন। সূত্র মেহের নিউজ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারের দোহায় লাখো মানুষের ঢল নেমেছিল। শুক্রবার দোহার ইমাম মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব মসজিদে জুম্মার নামাজ শেষে হামাস নেতা হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষ অংশ নেয়। জানাজা শেষে হানিয়ার মৃতদেহ দোহার উত্তরে লুসাইল রাজকীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। দোহায় সে সময় নিরাপত্তা ব্যবস্থার ব্যাপকভাবে জোরদার করা হয়, কারণ সেখানে সারা বিশ্ব থেকে, বিশেষ করে ইসলামী দেশগুলো থেকে কয়েক ডজন রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ফাতাহ এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারাও দোহায় উপস্থিত হয়েছিলেন। এমনকি হানিয়ার পরিবারের জীবিত সদস্যরাও তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এর আগে বুধবার তেহরানে ইসরায়েলি হামলায় এক দেহরক্ষী সহ
হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। পরে তেহরানে অনুষ্ঠিত প্রথম জানাজাতেও লাখ লাখ মানুষের ঢল নামে। পরে তেহরান থেকে হানিয়ার লাশ কাতারের দোহায় নিয়ে যাওয়া হয়। দেশটির বৃহত্তম মসজিদ দোহার ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জুম্মার নামাজের পর হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। আল জাজিরা জানিয়েছে, এ সময় মসজিদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। এ সময় উপস্থিত সবাইকে তল্লাশি করা এবং মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন কয়েক ডজন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং ফিলিস্তিনি গোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে ফাতাহের সিনিয়র ব্যক্তিত্ব মাহমুদ আল আলোলো ছিলেন। গত সপ্তাহে হামাস, ফাতাহ এবং আরও কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় যুদ্ধ পরবর্তী সরকার গঠনের জন্য বেইজিংয়ে একটি ঐক্য চুক্তি স্বাক্ষর করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি জাতির অন্যতম নেতা মুস্তাফা বারঘৌতিও হানিয়ার জানাজায় উপস্থিত হতে কাতারে পৌঁছেছেন। এদিকে দোহায় হানিয়ার শেষ জানাজায় অংশ নিতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল তুরস্ক। প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ, পার্লামেন্টের স্পিকার নুমান কর্তুলমুস এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। এছাড়া হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার হামাসের সিনিয়র সদস্য খালেদ মেশালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানাজা ও শেষ শ্রদ্ধা জানানো শেষে দোহার উত্তরে লুসাইলের প্রতিষ্ঠাতা ইমাম কবরস্থানে হানিয়াকে দাফন করা হয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।